আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি প্রেস বৈঠকে। আজ শনিবার, বৃহস্পতিবার মানে দুদিন আগে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভোর 4টের সময় ঘটে যায় এক নারকীয় ঘটনা, যার পরিণাম আমরা দেখেছি। একটি দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী ডাক্তারি করতে এসেছিল, তার নির্মমভাবে মৃত্যু হয়। হ্যাঁ, আমি পানিহাটি সোদপুরের মৌমিতা দেবনাথের কথাই বলছি। সে আজ আর আমাদের মধ্যে নেই। শুক্রবার ভোর 4টের পর তার দেহাবসান হয়। খুব প্যাথেটিক, মর্মান্তিক, নির্মম মৃত্যু বরণ করে। আর যার প্রেক্ষিতে আজ সারা পশ্চিমবঙ্গ দাউ দাউ করে জ্বলছে। পথে ঘাটে জনস্রোত, সভা, মিছিল, মৌন মিছিল, মোমবাতি মিছিল, বিক্ষোভ, আন্দোলন, সবকিছু আজকে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। বাংলার বহু হসপিটাল আজ কর্মবিরতি পালন করছে স্টাফরা, এবং সাধারণ মানুষও কালো ব্যাস পরে মৌন মিছিল বার করছে। মৌমিতা দেবনাথ আর নেই। অত্যন্ত সম্ভাবনাময় একটি জীবন অকালে নিভে গেল। খুব খারাপ লাগে। আর কিছুদিন গেলে মৌমিতা কত বড় জায়গায় স্ট্যান্ড করত এবং কত মানুষের সেবা করত, এটা ভেবেই আমার খারাপ লাগে। গত বৃহস্পতিবার রাত 11টা নাগাদ মৌমিতা ফোন করেছিল, বাবা মায়ের সাথে কথা হয়েছে। ফোনে সে অনেক কথাই বলতো তার মাকে। বলতো যে আরজি করে আর ডিউটি করতে ভালো লাগে না মা, এখানে ভীষণ দলাদলি, যেটা বাইরের মানুষ আজও কেউ জানে না। ঠিক যাদবপুর ইউনিভার্সিটিতে যেমনটা হয়েছিল ঠিক সেরকমই ঘটে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের সাথে। বৃহস্পতিবার রাত 11:10 মৌমিতা তার অত্যন্ত কাছের প্রিয় এক বন্ধুর সাথে অল্প সময়ের জন্য কথা বলেছিল। বেশি কথা বলার সুযোগ পায়নি মেয়েটা। বলেছিল পরে মেসেজ করবে, পরে আবার ফোনে কথা হবে, কিন্তু সেই কথা আর কথা হয়নি। সেটাই ছিল তার শেষ কথা। রাত 12টার কাছে মৌমিতা এবং তার আরো সহকর্মী 4 জন ডাক্তার অনলাইনে খাবার বুক করে এবং তারপরে তারা 5 জনে মিলে ডিনার করে। 36 ঘন্টা টানা 36 ঘন্টা মেয়েটি ডিউটিতে লিপ্ত ছিল। শ্রান্ত, ক্লান্ত, অবসাদ, একেবারে মেয়েটি হয়তো একটু ঘুমের জন্য ছটফট করছিল। ঠিক যখন ঘড়ির কাঁটায় 3টে, মৌমিতা তার ওয়ার্ড ছেড়ে 4th ফ্লোরের সেমিনার রুমে আসে একটু বিশ্রামের জন্য। একাই ছিল সে সেমিনার রুমে। তারপর ওই সময় তার ওয়ার্ডের একটি সহকর্মীর সাথে তার ফোনে কিছু কথাও হয়েছিল। তারপর সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সেটাই ছিল তার শেষ ঘুম। এটা মৌমিতা জানত না। তার কারণ ধীরে ধীরে চুপি সারে
মৃত্যু তার খুব কাছে এসে গেছিল, একদম শিহরে। ঘড়ির কাঁটা তখন 4টে পার করেছে। আচমকা ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগে মৌমিতার অর্ধেক মৃত্যু হয়। মাত্র 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যেই তার জীবন ওলট পালট হয়ে যায়, তছনছ হয়ে যায়। যে ঘটনা আজ সারা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, হেলিয়ে দিয়েছে, চতুর্দিকে বিতর্ক। সকালবেলায় জানা গেল, সবাই জানলাম, দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথ নির্মমভাবে খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, হসপিটাল কর্তৃপক্ষ ফোন করে মৌমিতার বাবা মাকে জানায় যে তার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। মৌমিতার মা কেঁদে উঠে বলেন, আমার মেয়ে সুইসাইড করতে পারে না। তার কারণ মৌমিতা ছিল অত্যন্ত পজিটিভ ভাবনা চিন্তা থাকতো তার মধ্যে, সে কখনো মরতে পারে না এভাবে। এরপর মৌমিতার বাবা মা, তার কাকা কাকি, বাড়ির আরো পরিবারের মানুষজন ছুটে আসে, কিন্তু মেয়েকে দেখতে দেওয়া হয় না। বডি তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়। জানা যায় মৌমিতার পোস্টমর্টম হয় ওই দিন রাতে। কিন্তু নিয়ম কি বলে জানেন? নিয়ম বলে সূর্যাস্তের পর সন্ধ্যায় অন্ধকারে কোনো পোস্টমর্টম রিপোর্ট হয় না, কোনো পোস্টমর্টম হয় না। তাহলে মৌমিতার পোস্টমর্টম হলো কি করে রাত্রেবেলায়? প্রশ্ন আমাদের, কার প্ররোচনায়? এরপর মৌমিতা যেখানে খুন হন, ধর্ষিত হন, সেই কক্ষে, সেমিনার কক্ষে পাওয়া যায় একটি হেডফোন, ব্লুটুথ, যেটিকে পরবর্তীতে পুলিশরা উদ্ধার করে এবং সঞ্জয় রায় নামে এক ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং তাকে ধরা হয়, জেরা করা হয়। জেরার চাপে সঞ্জয় রায় স্বীকার করে এই নৃশংস নির্মম ঘটনার পিছনে সে রয়েছে। হ্যাঁ, সেই নাকি মৌমিতাকে খুন করেছে, ধর্ষণ করেছে। এই ব্লুটুথ, এই হেডফোন তার। প্রশ্ন অনেক, কারণ শুনবেন, মৌমিতার চোখে, মুখে রক্তের দাগ পাওয়া যায়, তার মানে চোখ এবং মুখ দিয়ে রক্তপাত হয়েছিল। তার গলার হাড়টি ভাঙা ছিল, তার পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে স্পষ্ট, তার হাতের আঙুল ভাঙা ছিল, তার গোড়ালি পায়ে আঘাতের চিহ্ন, মাথার চুল ছেঁড়া পড়েছিল, আশেপাশে মেঝেতে কার্পেটে রক্ত পড়েছিল। এই সঞ্জয় রায়কে পাওয়া যায় মদ্যপ অবস্থায়, সে নাকি পুরোপুরি মদ্যপ ছিল। প্রশ্ন নম্বর 2, একজন মদ্যপ পুরুষের পক্ষে এরকম একটি তরতাজা মেয়ে, তাকে কি মেরে ফেলা সম্ভব? একা একা তাকে কি ধর্ষণ করা সম্ভব? প্রশ্ন আমার নয়, প্রশ্ন কোটি কোটি বঙ্গবাসী। সঞ্জয় রায় ধরা পড়েছে, কিন্তু পেছনে আর কে আছে বা কারা আছে? এই ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত তৎপর হয়ে ওঠে। তারা কি বলে জানেন? তারা বলে মেয়েটি নিজেই আত্মহত্যা করেছে।
এবং তারা অত্যন্ত আগ্রহের সাথে তাড়াতাড়ি দেহটিকে সৎকার করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কেন? প্রশ্ন এসে দাঁড়াচ্ছে তো, কাকে বাঁচাবার জন্য পুলিশ এত তৎপর হয়েছিল প্রথম অবস্থায়? কেন তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন? কে আছে? কোন প্রভাবশালী ব্যক্তি আছে লুকিয়ে? প্রশ্ন সবার, এবং এই প্রশ্ন খুঁড়তে হবে। খুঁড়তে খুঁড়তে দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসছে। আমি যাব, এর ভেতরে ঢুকবো এবং চেষ্টা করব সঞ্জয় রায় কি একাই ছিল সেদিন রাত্রে, নাকি আরো কেউ ছিল? কজন ছিল? সঞ্জয় রায়কে কি বলির পাঠা করা হয়েছে? ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকেই সবাই তৎপর, এমনকি আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল তিনিও অত্যন্ত তৎপর ছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, মৌমিতা কেন ওই রাতে সেমিনার রুমে গেছিল? কি প্রয়োজন ছিল তার? কি আশ্চর্য হাস্যকর কথা না? কিন্তু একবার বললেন না যে ধর্ষক তাকে এখনই টেনে খুঁজে বার করে আনতে হবে আমাদের? কি দারুণ ব্যাপার না? মৌমিতা কেন সেমিনার রুমে গেছে? শিক্ষার্থী ডাক্তারদের রেস্ট রুমের ব্যবস্থা সেভাবে ছিল নয়। আরজিকর হসপিটালে এরকম ভাবে কোনো ব্যবস্থা ছিল না যে 36 ঘন্টার ডিউটি করবার ফাঁকে একটি শিক্ষার্থী কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারে। লজ্জা, লজ্জা, আমাদের লজ্জা, বাংলার লজ্জা, প্রশাসনের লজ্জা, আরজিকর কর্তৃপক্ষের লজ্জা। শুধুমাত্র গাফিলতির জন্য আর কিছু শয়তানের স্বার্থের জন্য মেয়েটিকে অকালে চলে যেতে হলো। বাবা মায়ের কোল খালি হয়ে গেল। অনেক স্বপ্ন দেখত মৌমিতা, অনেক স্বপ্ন দেখত। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তাসের ঘরের মতো। কেন? চক্রান্ত, জেলাসি, নাকি পারস্পরিক সংঘাত? প্রশ্ন এখানেও আছে। হ্যাঁ, পানিহাটি থেকে আরজিকর আসবার সুবিধার জন্য মৌমিতা একটা গাড়ি কিনেছিল, যেটি অনেকে সহ্য হয়নি, নিতে পারেনি। অনেকে অনেক রকম কথা বলতো এর জন্য। সঞ্জয় রায় আজ অভিযোগকারী, ধর্ষক, খুনি, সবাই আমরা জেনেছি, কিন্তু এখনো জানতে পারিনি সঞ্জয়ের সাথে সেদিন রাত্রে আর কে বা কারা ছিল। খুব প্রয়োজন জানা। সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো এতটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা সেবা কেন্দ্রের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। বহু অভিযোগ তার নামে। সাহস পেত না শিক্ষার্থীরা, ডাক্তারি পড়ুয়ারা তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। হ্যাঁ, ইনিও র্যাগিং করতেন, বিদ্যার্থীদের সাথে, শিক্ষার্থীদের সাথে নিপীড়ন করতেন, মানসিক নির্যাতন দিতেন, যা আজও প্রকাশ পায়নি। যদি না মৌমিতা দেবনাথ এভাবে মৃত্যু হতো, যদি না তার এভাবে চলে যাওয়াটার সামনে আসতো, তাহলে আজও সন্দীপ ঘোষ নিয়মিত
র্যাগিং চালিয়ে যেতেন। হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বলছি, র্যাগিং, ইট ইজ র্যাগিং। মানুষের স্বার্থ এত অন্ধ হয়? সন্তান সম যারা আরজিকর মেডিকেল কলেজে শিক্ষার্থীরা, তারা তো সন্তান সম ছিলেন। তারও তো ঘরে নাকি দুটি সন্তান রয়েছে। এই যে বাপ মা ছেড়ে যারা এখানে পড়বার জন্য এসছে, জীবনে সাইন করবার জন্য এসছে, সমাজের সেবার জন্য এসছেন, তাদের সাথে নিপীড়ন, অত্যাচার। কারুর প্রতি যদি তিনি রুষ্ট হতেন, পরীক্ষাতেও নাকি ফেল করিয়ে দিতেন। বারে বাপ, বাবার সম্পত্তি মগের মূল্য। আবার তিনি যদি তুষ্ট হতেন, তাহলে নাকি আবার অনেক ভালো ভালো ব্যাপার ঘটত। তার মানে তিনি তুষ্ট হবেন, রুষ্ট হবেন কার উপরে? আর জীবনটা নির্ভর করবে ইনার সেই তুষ্ট এবং রুষ্টতার উপর। এটা হয় নাকি? এটা কে মেনে নেবে এই সভ্য সমাজে? আপনারা তো সবাই বলেন বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ। এটা কেমন বিংশ শতাব্দী, কেমন বিজ্ঞানের যুগ? যে মেয়েটি সেবা করবার জন্য এসেছিল, তার সবকিছু উৎসর্গ করেছিল, লাস্টে তাকেই তার প্রাণটাই উৎসর্গ করতে হলো। ছি ছি ছি। সঞ্জয় রায়ের তো ফাঁসি হবে, অবশ্যই হবে, আলবাত হবে। কিন্তু সঞ্জয় রায়কে যারা ঢাল করেছে, তাদের কি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। আজ শনিবার প্রথম রাত আমি মৌমিতা দেবনাথকে নিয়ে প্ল্যানচেটে বসেছি। আজকে যাতে আমার পেট চক্র, পেট সভা ভন্ডুল না হয়, এই কারণে আমি কাউকে সাথে নিইনি। এর আগেও আমার কয়েকজনকে নিয়ে বসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকে কিন্তু আমি কাউকে নিইনি, একমাত্র আমি একা বসেছি, আর আমার একজন ক্যামেরা পার্সন আছে, যাতে এই সভাটি ভন্ডুল না হয়ে যায়, কোনো সমস্যা না এসে দাঁড়ায়। আমি জানি না রেজাল্ট কি পাবো, কিন্তু আমার আপ্রাণ চেষ্টা এই ঘটনা জানবার পর যে আমি বসবো, বৈঠকে বসবো তাকে নিয়ে। অনেক তো প্রশ্ন আমাদের সবার। সঞ্জয় রায়ের সাথে সেদিন রাতে আর কে কে ছিল জানা খুব জরুরি। কজন ছিল? তাদের পিছনে প্রভাবশালী হাত আছে কি কোনো নেতা মন্ত্রীর? সেই জন্যই কি আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সহ পুলিশ আধিকারিকরা প্রথম অবস্থায় বলেছিলেন ইট ইজ সুইসাইড? সব জানতেন তারা নির্মমভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তারপরেও কেন এই রাস্তা নিয়েছিলেন? কাকে আড়াল করবার জন্য? জানবার চেষ্টা করব। অনেকে হয়তো আমার এই বৈঠকটা অন্য নজরে নেবেন, কিন্তু প্লিজ আমি এটাই চেষ্টা করব, যদি বাড়তি কিছু আমি জানতে পারি, যদি একটু সুবিধা হয়, রেপিস্টরা, খুনিরা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে, যাতে তারা পালাতে না পারে। যত সময় যাবে তত তারা অ্যাক্টিভ হবে, পালিয়ে যাবে, সেটি যাতে না হয়। সেই জন্য আমার আজ এই বৈঠক তড়িঘড়ি করে। গত শনিবারে মুঞ্জা অভিযান করতে গিয়ে আমি ভীষণভাবে আহত হয়েছিলাম। ভিডিওটি আপনাদের পুরোটা দেখাতে পারিনি, তার কারণ ব্লাড দেখানো নিষিদ্ধ। প্রচুর ব্লাড বেড়ে গিয়েছিল আমার এই ভেতরে। আপনারা জানেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার এই ভেতরে 6টা সেলাই আছে, এর মধ্যে সেখানেই ক্ষতটা হয়েছিল এবং অনেক রক্তপাত হয়েছিল। আর আজ শনিবার, আর একটা শনিবার, আমি মনে অনেক সাহস জোগাড় করে বসেছি প্ল্যানচেট সভায়। মৌমিতা দেবনাথ, আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনি অনেক কষ্টে, অনেক যন্ত্রণা নিয়ে দেহ ছেড়ে চলে গেছেন। প্লিজ আপনার এই মহাত্মাকে, যে আত্মা আমাদের সাধারণ মানুষের সেবার জন্য বলিদান করেছিলেন, আপনি চলে যেতে বাধ্য হয়েছেন, শিকার হয়েছেন। আপনি একবার আমার এই বৈঠকে আসুন এবং জানাবার
একটু চেষ্টা করুন প্লিজ। সঞ্জয় রায় কি একাই ছিল সেদিন রাতে, নাকি আরো কেউ ছিল? কে ছিল, কজন ছিল, জানতে চাইবো আপনার কাছে। সবটাই আমি আশা করি আপনার নজরে আছে। আমি এও জানতে চাইবো যে আপনি খুন হওয়ার পরেই কি ধর্ষণ হয়েছিল আপনার, নাকি খুন হওয়ার আগেই আপনাকে ধর্ষিত হতে হয়েছিল? এই প্রশ্নগুলো জানবো। আরো অনেক প্রশ্ন। অসংখ্য বাংলাবাসী যারা আপনার জন্য, আপনার সদ্বিচারের জন্য রাস্তায় নেমেছে, পথে নেমেছে, সভা সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন, মিছিল সব চালিয়ে যাচ্ছে। তো আপনি অবশ্যই আমার এই বৈঠকে একবার আসুন, কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আমি জানি না আপনি সুষুপ্তিতে আছেন কিনা, নিশ্চয়ই সুষুপ্তিতে আছেন। এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে পরবর্তী পর্যায়টা সুষুপ্তি, এটা আমরা জানি আপনার কষ্ট হবে। তবু আপনার অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য একবার একটু জাগুন, একবার সুষুপ্তি থেকে উঠুন প্লিজ। একটিবার অল্প 2-4টি প্রশ্ন করবো, অল্প, মাত্র অল্প। আপনাকে বেশিক্ষণ আটকাবো না, সে ক্ষমতা আমার নেই। আপনি নিজ গুণে একবার এখানে প্রতিষ্ঠান হন এবং আমার সামান্য কয়েকটি প্রশ্নের একটু উত্তর দিন, যাতে আপনার অপরাধীদের ধরতে বা চিহ্নিতকরণ করতে সুবিধা হয়। মিস মৌমিতা দেবনাথ, আপনার বিদেহী আত্মাকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই দেশ সভা, প্লিজ আপনি আসুন, প্লিজ প্লিজ। মৌমিতা দেবনাথ, প্লিজ মৌমিতা দেবনাথ, আপনার স্বপ্ন ভঙ্গকারীদের সাজা দেবার জন্য একটিবার সুষুপ্তি থেকে জাগুন, মাত্র একটিবার, একবার সুষুপ্তি থেকে জাগুন। মৌমিতা দেবনাথ, আমার আহ্বান আপনাকে নিয়ে যে অনুধ্যান আপনার কাছে কি পৌঁছেছে? প্লিজ প্লিজ মৌমিতা দেবনাথ, আপনার অনুধ্যানে আমি কয়েক ঘন্টা হয়ে গেছে। প্লিজ কাম ব্যাক ওয়ান টাইম। সুষুপ্তি থেকে একটিবার জেগে উঠুন, একটিবার, মাত্র একটিবার। মাত্র কয়েকটি প্রশ্ন, আপনার অপরাধীদের ধরতে যদি একটু সুবিধা হয়। আজ আমি কোনো মিডিয়ামের সাহায্য নিলে হয়তো আপনার আরো বেশি সুবিধা হতো, কিন্তু সমস্যার কারণে আমি অ্যাভয়েড করেছি। আমার এখানে দুটি মিটার আছে, একটি কেটু মিটার আর একটি ভোট মিটার। আরো এখানে অনেক বস্তু আছে। আপনি যেটাতে আপনার সুবিধা, যেটাতে আপনার রিপ্লাই দিতে সুবিধা, আপনি সেটাতেই রিপ্লাই দেবেন। আপনি আসুন মৌমিতা দেবনাথ, প্লিজ আমাদের সবাই একবার আসুন, প্লিজ প্লিজ মৌমিতা দেবনাথ, আপনি একবার আসুন।
প্লিজ প্লিজ মৌমিতা দেবনাথ। আপনি এসছেন? আপনি এসছেন, আপনাকে অসংখ্য অভিনন্দন, অসংখ্য অভিনন্দন। আমি কৃতজ্ঞ আপনার এই আসার কারণে, আমি কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি আমি কিছু প্রশ্ন করব। সঞ্জয় রায় ওই দিন রাতে লিফটে করে এসেছিল, ভিআইপি লিফটে করে 4th ফ্লোরের ওই সেমিনার রুমে 4টে বাজে। ও কি সেদিন একাই ছিল নাকি আরো কেউ ছিল? সেদিন কি একাই ছিল না আরো কেউ ছিল? প্লিজ একটু জানান। সঞ্জয় রায়ের সাথে ও আরো কেউ ছিল? একটু জানান। আমি কৃতজ্ঞ আপনি এসেছেন, কিন্তু আমি একদম সময় নষ্ট করবো না। খুব তাড়াতাড়ি কয়েকটি কথা। ওই দিন ওই রাত্রে 4টে নাগাদ আরজিকর হসপিটালের 4th ফ্লোরের সেমিনারে উঠেছিল ভিআইপি লিফটে করে সঞ্জয় রায়। আপনার রুমে প্রবেশ করেছিল, আপনি নিদ্রায় মগ্ন ছিলেন। ও কি একা ছিল নাকি আরো কেউ ছিল? একটু জানাবেন প্লিজ। ও কি একা ছিল না আরো কেউ ছিল? প্লিজ, এখানে কেটু মিটার অন করা আছে, ভোট মিটার অন করা আছে। আমার প্রশ্ন এটাই যে ওই দিন ওই ভোর রাতে সঞ্জয় রায় ভিআইপি লিফটে করে 4th ফ্লোরের সেমিনার রুমে ঢুকেছিল এবং আপনি তখন গভীর নিদ্রায় মগ্ন। আপনি কি বলতে পারবেন সঞ্জয় রায়ের সাথে আরো কেউ ছিল? এখানে কেটু মিটার আছে, আরো কেউ ছিল? আরো কেউ ছিল আপনার সাথে? মাই গড। আচ্ছা, আপনি আরেকটু বলুন, কজন ছিল আপনার তার সাথে, সঞ্জয় রায়ের সাথে? আর কে কে ছিল? সঞ্জয় রায় সামনে এসেছে, কিন্তু সঞ্জয় রায় একা করতে পারে না বলে দৃঢ় বিশ্বাস। আর কে কে ছিল সেটা তো বললেন যে হ্যাঁ তার সাথে ছিল, কিন্তু কজন ছিল? আর কজন ছিল? একজন, দুজন, তিনজন? আমি সংখ্যা বলছি, আপনি প্লিজ যে কয়জন ছিল সেখানে আপনি অবশ্যই আমাকে জানাবেন। ভোট মিটার বা কেটু মিটার বা ভোট মিটার, যেটা ইচ্ছা আপনি জানিয়ে আমাকে কিছু জানাবেন। একজন? সঞ্জয় রায়ের সাথে আরো একজন ছিল? দুজন ছিল নাকি তিনজন ছিল? সঞ্জয় রায়ের সাথে আরো তিনজন ছিল, অথচ তারা কেউ সামনে আসেনি এখনো। বা পুলিশি জেলায় সঞ্জয় তাদের নাম বলেছে কি না বলেছে এখনো কিন্তু আমাদের জনসমক্ষে আসেনি এই রিপোর্ট। তার মানে তিনজন ছিল। আচ্ছা, আর কিছু প্রশ্ন চট করে নিন। আপনি একটি কথা আমাকে একটুখানি জানান, এই ধর্ষণটা কি আপনি খুন হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? মানে জীবন মৃত্যুর মাঝখানে, পেরিমর্টেম বলা হয়, জীবন এবং মৃত্যুর মাঝখানে যখন আপনি যে বেঁচেও আছেন আবার মরে যাননি, আবার সেভাবে বেঁচেও নেই, এর মধ্যস্থান পেরিমর্টেম বলা হয়। তো এরকম একটি জায়গায় আপনার সাথে ধর্ষণ হয়েছে, না প্রথমেই হয়ে গেছে, নাকি মৃত্যুর পর ধর্ষণ হয়েছে? একটুখানি বলবেন আমাকে যে আপনার মৃত্যু আগে কি ধর্ষণ হয়েছে? আচ্ছা, আপনি আমাকে একটুখানি বলুন যে আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটা যন্ত্রে চাইবো, কেটু মিটারে আপনি রিপ্লাই দেবেন। পাশেই আছে, একদম গায়ে লাগানো আছে কিন্তু ভোল্ট মিটার, ওটি আমি চাইছি না। একদম
কেটু মিটারটাই আমি চাইছি, আমি কেটু মিটারটাই চাইছি যে ওটিতে আপনি প্লিজ রিপ্লাই দেবেন। আপনাকে কি ধর্ষণ করা হয়েছিল খুনের আগে? কেটু মিটারটাই জ্বালাবেন যদি সেটা হয়, সত্যি হয় খুনের আগে না, তাহলে খুনের পরে হয়েছিল না, তাহলে আপনার জীবন এবং মৃত্যুর মাঝামাঝি যখন আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, পেরিমর্টেম, সেই সময় প্লিজ কেটু মিটার। মাই গড, মাই গড, ও মাই গড, পেরিমর্টেম, জীবন এবং মৃত্যুর মাঝখানে আর যখন আপনি ঝুলে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে শয়তানের বাচ্চারা, মাফ করবেন আমাকে, আমি আবেগের বশে হয়তো এমন কিছু কথা বলছি যেটা হয়তো আমার প্রিয় দর্শকদের খারাপ লাগবে, যে এই শয়তান সেই মুহূর্তে আপনার সাথে এরকম অভব্য কাজ করেছে। ছি 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 ছি, আপনি জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন আর পশুরা তাদের পাশবিক অত্যাচার লীলায় মত্ত হয়ে গেছে। আমরা কি মানুষ সমাজে আছি? অথচ এই যারা যুক্ত, এই সঞ্জয় রায় বা আর যারা, যে বললেন তিনজন আরো যুক্ত, এরা তো এই মানব সমাজেই ঘুরে বেড়াচ্ছিল মানুষের মতন রূপ ধরে, তাহলে এরা মানুষ নয়? আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে মুহূর্তে হয়তো আপনাকে বাঁচানো যেত, ওই সময় যদি আপনাকে উদ্ধার করা যেত তাহলে হয়তো আপনি বেঁচে যেতেন, কিন্তু শয়তান পশু দল নেকড়ের মতন আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর আপনি তখন হয়তো বাঁচবার জন্য মরণপর লড়াই করছিলেন। এই যন্ত্রণা যে কতখানি যন্ত্রণা সেটা বলবার ভাষা নেই আমার। আচ্ছা, আর একটা কথা, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, এতটা টাইম আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, প্লিজ মার্জনা করবেন আমাকে, আমি বারবার মার্জনা চেয়ে নিচ্ছি। আচ্ছা, একটা নাম বারবার আসছে, সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল, অনেক রকম স্ক্যান্ডালের সাথে যুক্ত হয়ে গেছেন বা যুক্ত ছিলেন বা যুক্ত হয়েছেন, অনেক স্ক্যান্ডালের সাথে, এমন অনেক কথা শোনা যাচ্ছে। লোকটির আচার ব্যবহার কথাবার্তাতেও সন্দেহজনক মনে হয়েছে আমার। আপনি একটুখানি বলুন না যে এই লোকটাকে যদি চেপে ধরা হয়, এই লোকটাকে যদি চেপে ধরা হয়, তাহলে অনেক রহস্য কি বেরিয়ে আসবে, অনেক তথ্য কি বেরিয়ে আসবে, অনেক গুপ্ত কথা কি ফাঁস হবে। এই সন্দীপ ঘোষকে যদি জেরা করা হয় পুলিশ কাস্টাডিতে নিয়ে, যদি তাকে প্রশ্নগানে জর্জরিত করা হয়, তাহলে কি তিনি উগড়ে দেবেন এতদিনকার লুকিয়ে থাকা অন্যায় পাপ? প্লিজ, আপনি এখানে দুটো মিটারই আছে, আপনি দুটো মিটারই অন করে দিতে পারেন, বা আপনার যা ইচ্ছা, এখানে কেটু মিটার, গোস্ট মিটার আছে, আপনি দুটোই অন করে জানান যে হ্যাঁ, সন্দীপ ঘোষ কে যদি জেরা করা হয়, মাই গড, হ্যাঁ, দুটো মিটারই জলজল করছে, দুটো মিটারই জলজল করছে। তার মানে সন্দীপ ঘোষের ভেতরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে, যাকে জেরা করলে বেরিয়ে যাবে এই তথ্য। আচ্ছা, আমার আরেকটা খুব জিজ্ঞাসা, এটা পরলোক সম্বন্ধিত, প্রতিটি মানুষেরই জানার ইচ্ছা, হয়তো আপনার সদ্য বাবা মায়েরও এটা জানবার ইচ্ছা, যে আপনি দেহ ছেড়ে কি পরলোক চলে গেছেন, নাকি আপনার অপরাধীদের শাস্তি দেখবার জন্য মায়ের স্তরেই আবদ্ধ আছেন? প্লিজ একটু জানাবেন, আপনি কি মায়ের স্তর ছেড়ে চলে গেছেন? মায়ের স্তর ছেড়ে কি আপনি চলে গেছেন? আপনি গভীর সুষুপ্তিতে ছিলেন, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখন যেখানে রয়েছেন আমাদের এই মায়ার স্তরে, আপনি কি এই মায়ার স্তরেই সুষুপ্তিতে ছিলেন?
প্লিজ আপনি আমার এখানে কেটুমিটার ভর্তিটা আছে, একটু জ্বালিয়ে বলবেন। যদি মায়া স্তরে থাকেন তাহলে পরে আপনি জ্বালিয়ে দেবেন প্লিজ। প্লিজ বলুন, আপনি কি মায়া স্তর ত্যাগ করেছেন? তবে কি আপনি মায়া স্তরে আছেন? জানার ভীষণ ইচ্ছা, কৌতূহল, অনেকেরই ইচ্ছা যে আপনি কোথায় আছেন, এই মুহূর্তে কোথায় আছেন। এটি জানার পরে আমি আর দুটি প্রশ্ন করবো, প্লিজ দুটি প্রশ্ন, ভয়ঙ্কর দুটি প্রশ্ন করবো। আশা করি সেই প্রশ্ন দুটির উত্তর পেলে আপনার অপরাধীদের ধরতে একদম সুবিধা হবে। আপনি অনেকটাই সুবিধা করে দিয়েছেন, আরো সুবিধা হয়ে যাবে। আপনি যদি পরলোকে গমন করে থাকেন, অন্য স্তরে চলে যান, তাহলেও জানাবেন। আর যদি মায়ের স্তরে থাকেন তাহলেও জানাবেন। কিভাবে জানাবেন? আপনি কেটুমিটার এবং গোস্ট মিটার এখানে অন রয়েছে, আপনি ওগুলো যে কোনো একটা জ্বালাতে পারেন বা দুটোই জ্বালাতে পারেন, যা ইচ্ছা আপনার, যেভাবে খুশি আপনি জানাতে পারেন। আপনি কি মায়ের স্তর ছেড়ে গেছেন? আপনি মায়ের স্তর ছেড়ে গেছেন? আপনি মায়া স্তরে আবদ্ধ হয়ে আছেন? আপনি মায়া স্তরে আছেন? ও মাই গড! হ্যাঁ, এই অবস্থায় এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তার কারণ অপরাধীদের সাজা এটি দেখবার জন্য এই অবস্থায় অনেকেই মায়া স্তরে থেকে যান ইচ্ছাকৃতভাবে। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আমি কয়েকটি অক্ষর বলবো, অপরাধীদের নাম বলবেন। কয়েকটি অক্ষর বলবো, আপনি সেই অক্ষরে যে যে অপরাধী যুক্ত আছে তাদের কথা বলবেন, আপনি সিগন্যাল দেবেন। আমি অক্ষরগুলো বলছি, হ্যাঁ প্লিজ। আমি খুব শেষে, অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি পরিস্থিতি বদলে যাচ্ছে। এ নামের অধ্যক্ষর এ, বি, সি,